তাহলে আমরা শুরু করি, যেটা হচ্ছে লাস্ট ক্লাসে স্পাইনাল নার্ভ পড়ানো হচ্ছিল। স্পাইনাল নার্ভের কিছু কিছু তথ্যগুলো যেগুলো হচ্ছে জাস্ট আমি 1-2 মিনিটের ভিতরে আবারও এগুলোকে একটু আপনাদের যে মনে করানোর চেষ্টা করলাম। স্পাইনাল নার্ভগুলো হচ্ছে আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিকের ভিতরে ছিল হচ্ছে স্পাইনাল ক্রেনিয়াল নার্ভ। এখন স্পাইনাল নার্ভগুলো হচ্ছে যে এটা হচ্ছে পাথ অফ কমিউনিকেশন বিটুইন দ্য স্পাইনাল কর্ড এন্ড দ্য স্পেসিফিক রিজন অফ দি বডি। যে বডির যে বিভিন্ন রিজন গুলো আছে সেগুলোর সাথে স্পাইনাল কর্ডের কমিউনিকেশনের যে পথ, সেগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ। এবং বডির বিভিন্ন রিজনের সাথে ব্রেনের সাথে কমিউনিকেশন হয় আর একটা নার্ভ, সেগুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। এন্ড স্পাইনাল নার্ভ যেটা সবাই জানেন সংখ্যাতে হচ্ছে 31 জোড়া থাকে। এর ভিতরে সার্ভাইকালের জন্য থাকে হচ্ছে 8 জোড়া, thoracic রিজনে 12 জোড়া, লাম্বার রিজনে 5 জোড়া, স্যাক্রাল রিজনে 5 জোড়া আর কক্সিডিয়াল রিজনে হচ্ছে 1 জোড়া। এখন এগুলো হচ্ছে স্পাইনাল কর্ড থেকে অ্যারাইজ করে। স্পাইনাল কর্ডে যে আপনি যদি এর আগে বলছিলেন যদি সেকশন করেন, সেকশন করলে বাইরের দিকে পাবেন হচ্ছে হোয়াইট ম্যাটার আর ভিতরের দিকে গ্রে ম্যাটার পাবেন। গ্রে ম্যাটারে ওখানে কতগুলো হর্ন থাকে, ইন্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন এবং পোস্টেরিয়র হর্ন। এই ইন্টেরিয়র হর্ন অথবা ভেন্ট্রাল হর্ন থেকে যে রুটগুলো আসে, যে রুটটা আসে সেটা হচ্ছে ভেন্ট্রাল রুট। আর পিছনের দিকে পোস্টেরিয়র রুট থেকে অথবা ডর্সাল রুট থেকে আসে, ডর্সাল হর্ন থেকে আসে ডর্সাল রুট। এই দুইটা রুট মিলে যে নার্ভটা তৈরি হয় সেই নার্ভটাকে বলা হচ্ছে স্পাইনাল নার্ভ। এবং এই নার্ভটা তৈরি হয় যে ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন আছে ওইখানে হচ্ছে নার্ভটা তৈরি হয়। তারপরে ওখান থেকে তৈরি হওয়ার পরে তারপরে হচ্ছে সেটা আবার ভাগ হয়ে যায়, যেটাকে বলা হয় র্যামাস তৈরি করে। যেটা একটা নাম আছে ডর্সাল র্যামাস আর একটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাস। এবং ওখানে আরো কতগুলো ব্রাঞ্চ ছিল, যে এটার ভিতরে একটা বলছিলাম ম্যানিনজিয়াল ব্রাঞ্চ, যেটা হচ্ছে যে স্পাইনাল নার্ভ থেকে ম্যানিনজিয়াল ব্রাঞ্চটা তৈরি হওয়ার পরে সেটা আবার ভিতরের দিকে চলে যেয়ে ওখানে যে ভার্টিব্রাল যে লিগামেন্ট আছে, ভার্টিব্রাল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে সাপ্লাই করতেছে। আর একটা হচ্ছে কমিউনিকেটিং র্যামাই ছিল, যেটা হচ্ছে সিম্প্যাথেটিক চেইনকে কানেক্ট করে। যে সিম্প্যাথেটিক যে প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকে, সেই গ্যাংলিয়নের সাথে কমিউনিকেট হয় যে র্যামাই দিয়ে, সেগুলোকে বলা হয় কমিউনিকেটিং র্যামাই। এতদূর পর্যন্ত বলছিলাম। তারপর হচ্ছে আর একটা তথ্য দিচ্ছিলাম যে স্পাইনাল নার্ভ গুলো যে করসপন্ডিং ভার্টিব্রার সাথে অনেক সময় করে না, যেমন যে যেটা হচ্ছে সার্ভাইকেল ওয়ান যে স্পাইনাল নার্ভটা সেটা পাস করে হচ্ছে অ্যাটলাস এবং অ্যাক্সিসে, ওই অক্সিপিটাল বোন এবং অ্যাটলাসের মাঝখানে পাস করে। আবার সার্ভাইকাল যে 8 ভার্টিব্রা সেটা পাস করে হচ্ছে সার্ভাইকাল 7 এবং T1 ভার্টিব্রার মাঝখান দিয়ে। আবার যেহেতু স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 অথবা আপার বর্ডার অফ লাম্বার 2, এই জন্য হচ্ছে লাম্বার যে স্পাইনাল নার্ভ গুলো, স্যাক্রাল যে স্পাইনাল নার্ভ গুলো, কক্সিজিয়াল যে নার্ভ গুলো আছে সেগুলো হচ্ছে অবলিকলি পাস করে। এবং এই যে স্পাইনাল কর্ডের শেষের দিকে যে এন্ড থাকে যেটাকে বলা হয় কোনাস মেডুলারিস, এবং তার আশপাশ থেকে এই নার্ভ গুলো বের হয়ে যে গুচ্ছ তৈরি করে সেটাকে বলা হচ্ছে কর্ডাইকুইনা। এটা বলছিলাম যে কর্ডাইকুইনার কথা বলছিলাম, কর্ডাইকুইনা। এখন যে লাম্বার যে নার্ভগুলো সেগুলো লাম্বার যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন সেগুলো দিয়ে পাস করতেছে। স্যাক্রাল যে সার্ভাইক উপরের যে চারটা স্যাক্রাল ভার্টিব্রা, স্যাক্রাল 1, 2, 3, 4, এগুলো হচ্ছে স্যাক্রাল যে ফোরামেন ইন্টারভার্টিব্রাল ফোরামেন আছে সেগুলো দিয়ে পাস করতেছে। লোয়ার স্যাক্রাল যে নার্ভ আছে এবং কক্সিডিয়াল যে একজোড়া নার্ভ আছে সেটা পাস করা হচ্ছে স্যাক্রাল হায়াটাস দিয়ে। স্যাক্রাল ভার্টিব্রার পিছনের দিকে একটা ফাটা জায়গা থাকে নিচের দিকে, যেটা নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস, সেটা দিয়ে পাস করা হচ্ছে স্যাক্রাল 5 যে নার্ভ, এবং যে কক্সিডিয়াল যে নার্ভটা আছে সেটা পাস করা হচ্ছে ওখান দিয়ে। আর যেহেতু স্পাইনাল নার্ভ এখানে বোথ মোটর রুট থাকে, এখানে সেন্সরি রুট থাকে, এই জন্য এটাকে বলা হয় মিক্সড নার্ভ।
এখন যেটা হচ্ছে যে ওই দিন মানে প্লেক্সাস পড়ানো মানে জাস্ট মানে একটু পড়ানো শুরু করেনি মানে প্লেক্সাস। এখন যেটা হচ্ছে যেটা আজকে পড়ানো হবে যেটা প্লেক্সাস, যে প্লেক্সাসের নাম তো মোটামুটি সবাই জানে, যে প্লেক্সাসের বাংলা যেটা সবাই বলে জালি অথবা জালিকা অথবা জালক, বিভিন্ন নামে অনেক সময় অনেকে ডাকে। এখন প্লেক্সাস, তার আগে এটাও আমি একটু বলছিলাম যে স্পাইনাল নার্ভ তৈরি হওয়ার পরে বিভিন্ন ব্রাঞ্চ হয়, যে ব্রাঞ্চ গুলোকে বলা হচ্ছে র্যামাস। এর ভিতরে আছে এন্টেরিয়র র্যামাস আর হচ্ছে পোস্টেরিয়র র্যামাস। পোস্টেরিয়র র্যামাস যেটা হচ্ছে পিঠে মানে পিছনের দিকের স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র র্যামাস। পোস্টেরিয়র র্যামাস সার্ভ দ্য ডিপ মাসল এন্ড স্কিন অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য ট্রাঙ্ক। আর এন্টেরিয়র র্যামাস যেগুলো হচ্ছে সাপ্লাই করা হচ্ছে আপার লিম, লোয়ার লিম এবং স্কিন এবং anterior surface of the trunk এ সাপ্লাই করে হচ্ছে anterior ramus, এবং anterior ramus দিয়ে হচ্ছে মেইনলি হচ্ছে প্লেক্সাস গুলো তৈরি হয়। এখন প্লেক্সাস যেটা বললাম, এখন প্লেক্সাস নার্ভ প্লেক্সাস হতে পারে, সেটা ভ্যাসেলেরও প্লেক্সাস হয়। অনেক সময় আর্টারি গুলো একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে প্লেক্সাস তৈরি করে, অনেক সময় ভেইন একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে প্লেক্সাস তৈরি করে। এরকম একটা নার্ভ আরেকটা নার্ভের সাথে একটা নার্ভ অনেকগুলো নার্ভের সাথে যুক্ত হয়ে প্লেক্সাস তৈরি করে। তাহলে axons from the anterior rama of spinal nerves except for the thoracic nerves to T12 don't go directly to the body structure they supply. এই শব্দটার মানে যে ইউজুয়ালি যে T2 থেকে T12 এই নার্ভ গুলো হচ্ছে ডাইরেক্টলি বডি স্ট্রাকচারকে সাপ্লাই করে। এর বাইরে অন্যান্য যে নার্ভ গুলো এন্টেরিয়র র্যামাস গুলো থাকে না, স্পাইনাল নার্ভ থেকে যে র্যামাস গুলো এন্টেরিয়র র্যামাসটা বের হচ্ছে সেগুলো সরাসরি স্ট্রাকচারকে সাপ্লাই করে, সেগুলো প্লেক্সাস ফর্মেশন করে, তারপরে সেগুলো থেকে বিভিন্ন ব্রাঞ্চ হয়, তারপরে সেগুলো বিভিন্ন স্ট্রাকচারকে সাপ্লাই করে। আমি কি বললাম বুঝতে পারলেন কি পারেননি? স্যার আরেকবার একটু বলেন। যে নার্ভ গুলো তো সার্ভাইকেল 1 থেকে তো স্যাক্রাল নার্ভ গুলো আছে। এখন নরমালি হচ্ছে যে স্পাইনাল নার্ভ থেকে যে র্যামাস আছে এন্টেরিয়র র্যামাস অথবা ভেন্ট্রাল র্যামাস আর পোস্টেরিয়র র্যামাস অথবা ডরসাল র্যামাস। এখন এন্টেরিয়র র্যামাস গুলো হচ্ছে মেইনলি হচ্ছে প্লেক্সাস তৈরি করে। এখন এন্টেরিয়র যে র্যামাস গুলো আছে সেখানে আর কতগুলো নার্ভ আছে সেগুলো প্লেক্সাস তৈরি করে না, যেমন T2 থেকে T12 এই এখান থেকে যে র্যামাস গুলো বের হচ্ছে, এই স্পাইনাল নার্ভ থেকে যে র্যামাস গুলো বের হচ্ছে সেগুলো প্লেক্সাস তৈরি করে না, সেগুলো সরাসরি যে চেস্টের যে স্ট্রাকচার গুলো আছে সামনের দিকে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে সরাসরি সাপ্লাই করে। কিন্তু এর বাইরে যে স্পাইনাল নার্ভের যে এন্টেরিয়র র্যামাস গুলো থাকে সেগুলো হচ্ছে প্লেক্সাস তৈরি করে। তার মানে সার্ভাইকের যে স্পাইনাল নার্ভ গুলো এন্টেরিয়র র্যামাস থেকে, লাম্বারের যে স্পাইনাল র্যামাস থেকে, কক্সিজিয়াল এইগুলো দিয়ে হচ্ছে প্লেক্সাস তৈরি হয়। কি বোঝা গেল? জি স্যার। And they form the network on both the left and right side of the body by joining with various number of axons from the anterior rami of the adjacent vertebrae. Plexus গুলো বডির দুই পাশে তৈরি করে, এটা ডান পাশে যেমন তৈরি করে বাম পাশে তৈরি করে। এখন যে প্লেক্সাস গুলো আছে এখানে একটা সংক্ষিপ্ত নেটওয়ার্ক অফ axons is called plexus। এখন বডিতে যে প্লেক্সাস গুলো যে স্পাইনাল নার্ভে তৈরি হয় সেগুলোর ভিতরে আছে সার্ভাইকাল প্লেক্সাস, তারপর আছে ব্রাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, কক্সিজিয়াল প্লেক্সাস। এবং এই প্লেক্সাসের মাধ্যমে ইউজুয়ালি যেটা হয় যে আপনার যে আপার লিম্ব এবং লোয়ার লিম্বের যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো সাপ্লাই হয় হচ্ছে এই প্লেক্সাস দিয়ে, যে আইদার সার্ভাইকাল অথবা ব্রাকিয়াল প্লেক্সাস। এই উপরে দুইটা প্লেক্সাস দিয়ে মেইনলি হচ্ছে আপার লিম্বের স্ট্রাকচার গুলো সাপ্লাই হয়, আর নিচের প্লেক্সাস গুলো দিয়ে লোয়ার লিম্বের স্ট্রাকচার গুলো সাপ্লাই হয়।
এখন ওখানে বলছেন যে এক্সেপশন দেখলে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে তার নিচেরটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে বের হওয়ার পর র্যামাস তৈরি করতেছে যেগুলো সরাসরি হচ্ছে ডাইরেক্টলি স্ট্রাকচারকে সাপ্লাই দিচ্ছে, যেমন থ্রাসিক 2 থেকে থ্রাসিক 12 এগুলো যেগুলো সামনের দিকে পিছনের গুলো ডরসাল র্যামাস সবগুলোই হচ্ছে আপনার ট্রাঙ্কের পিছন দিকে সাপ্লাই দিচ্ছে, কিন্তু এন্টিরিয়র র্যামাস গুলো হচ্ছে থ্রাসিক 2 থেকে থ্রাসিক 12 এগুলো হচ্ছে সরাসরি এগুলো স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, এন্টিরিয়র চেস্ট অথবা এন্টিরিয়র ট্রাঙ্কের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে, এখানে কোনো প্লেক্সাস তৈরি হয় না। এখন সার্ভাইকাল প্লেক্সাস, এখন সবগুলো তো প্লেক্সাস মনে থাকবে না যে এটা মেইনলি পরীক্ষাতে দুইটা প্লেক্সাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস আর একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস। তারপরেও অন্যান্য প্লেক্সাস সম্পর্কে আইডিয়া না থাকলে যখন আপনি ক্লিনিক্যালি বিভিন্ন ধরনের কন্ডিশন দেখবেন, বিভিন্ন রোগী দেখবেন, তখন আইডিয়া না থাকলে অনেক সময় কোরিলেট করা কঠিন হবে। সার্ভাইকাল প্লেক্সাসটা তৈরি হয় ফর্ম বাই দ্য রুটস অফ দি এন্টিরিয়র রামাই অফ দি ফার্স্ট ফোর সার্ভাইকাল নার্ভ। এই কথাটা মনে রাখতে হবে যে সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 4 পর্যন্ত, তার মানে সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, এই যে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ গুলো আছে তার ইন্টেরিয়র র্যামাস দিয়ে তৈরি হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস, এবং এখানে সার্ভাইকাল 5 এর কিছু কন্ট্রিবিউশন থাকে, এটা ফুললি থাকে না, কিছু কন্ট্রিবিউশন থাকে। তাহলে মনে থাকবে এটা। জি স্যার। তাহলে হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাসটা তৈরি হচ্ছে roots of the anterior rami of the first cervical vertebra with contribution from the cervical 5 cervical nerve. There is one on each side of the neck alongside the first cervical vertebra. এটা সাধারণত যেটা হচ্ছে আপনার নেকের দুই পাশেই থাকে, যে প্রথম যে সার্ভাইকাল চারটা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে তার পাশে থাকে হচ্ছে এই প্লেক্সাস গুলো, কারণ ওই চারটা সার্ভাইকাল ভার্টিব্রা থেকে ইন্টারভার্টিব্রাল ফ্রামেন দিয়ে বের হয়ে আসার পরে এই প্লেক্সাসটা তৈরি করতেছে, এবং এই প্লেক্সাস দিয়ে যে স্ট্রাকচার গুলো সাপ্লাইটা স্কিন এন্ড দ্য মাসেলস অফ দ্য হেড, নেক এন্ড সুপিরিয়র পার্ট অফ দিস শোল্ডার এন্ড দ্য চেস্ট। তার মানে আপনার উপরের দিকে, তারপর ঘাড় এবং চেস্ট এবং শোল্ডারের উপরের দিকের পার্টটার যে স্কিন এবং এখানে যে মাসেল গুলো সাপ্লাই হচ্ছে সেইগুলো হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস থেকে এইগুলো সাপ্লাই হয়। এইটুকু কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, হেড, নেক এন্ড সুপিরিয়র পার্ট অফ দি শোল্ডার এন্ড চেস্ট, যে সাপ্লাই দ্য স্কিন এন্ড মাসেলস অফ হেড, নেক এন্ড সুপিরিয়র পার্ট অফ দি শোল্ডার এন্ড চেস্ট। মনে থাকবে তো? এখন এটা হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাসের ছবি। এটা হচ্ছে যে উপরে যে সার্ভাইকাল যে চারটা ভার্টিব্রা থাকে সেখান থেকে সেই প্লেক্সাসটা তৈরি করতেছে। এখন এই প্লেক্সাস থেকে যে নার্ভগুলো তৈরি হয়, নার্ভগুলোর নাম অনেকগুলো হয়তো মনে থাকবে না, কিছু কিছু মনে থাকে। এর ভিতরে লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ, ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, তারপরে অ্যানসার সার্ভাইকালিস, এটা হয়তো মনে থাকবে, সুপ্রাক্লাভিকুলার নার্ভ, ফেনিক নার্ভ। এর ভিতরে অবশ্যই ফেনিক নার্ভের কথাটা অবশ্যই মনে রাখতে হবে, যে এই তাহলে সার্ভাইকাল প্লেক্সাস থেকে যে রুটগুলো বের হয়ে যে প্লেক্সাস তৈরি করতেছে সেখান থেকে যে নার্ভগুলো সেখান থেকে ব্রাঞ্চ হওয়ার পরে যে নার্ভগুলো তৈরি করতেছে সেই নার্ভের নামের ভিতরে আছে লেজার অক্সিপিটাল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল থেকে এখানে হাইপোগ্লোসাল নার্ভের সাথে C1 এর কিছু কন্ট্রিবিউশন হয়, সেটা মিলে তৈরি হচ্ছে লেজার অক্সিপিটাল নার্ভ। তারপর গ্রেটার অক্সিপিটাল নার্ভ, তারপর হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, তারপর হচ্ছে অ্যানসার সার্ভাইকালিস, সুপ্রাক্লাভিকুলার নার্ভ, আর হচ্ছে ফেনিক নার্ভ। ফেনিক নার্ভটার নাম মনে রাখতে হবে, কারণ ফেনিক নার্ভ অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সাপ্লাই করে। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। তো নাম তো শুনছেন। ডায়াফ্রামের নাম শুনছেন না? জি স্যার। কোথায় থাকে এটা?
কোথায় থাকে? স্যার বক্ষ গহ্বরের নিচে থাকে। কোথায় আমি পরিষ্কারভাবে একটু বলেন। স্যার বাংলায় হচ্ছে বলে বক্ষ গহ্বরের নিচে। মানে হচ্ছে এখন ডায়াফ্রাম এটা ফুসফুসের নিচের দিকে স্যার। হ্যাঁ, ডায়াফ্রাম এটা একটু কি আছে, ডায়াফ্রাম হচ্ছে একটা পর্দার মতো স্ট্রাকচার, সেটা আপনার শরীরে বিভিন্ন জায়গায় আছে। এটা শুধুমাত্র আপনার থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে যে পার্টিশন করতেছে সেই রকম না। ডায়াফ্রাম বডির অনেক জায়গায় ডায়াফ্রাম আছে। এর ভিতরে যেমন আইরিশে ডায়াফ্রাম আছে, চোখের যে আইরিশ থাকে ওখানে একটা ডায়াফ্রাম থাকে। তারপর পেলভিক রিজনে ডায়াফ্রাম থাকে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আছে। তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড যেখানে অবস্থিত ওইখানে ডায়াফ্রামের শেলা নামে একটা ডায়াফ্রাম আছে। আর আমরা যে ডায়াফ্রাম বলতে যেটা বোঝাই সেটাকে বলা হয় ডি ডায়াফ্রাম, যেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে যে স্ট্রাকচারটা থাকে যেটাকে বলা হচ্ছে ডি ডায়াফ্রাম। এবং এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, বিশেষত ডায়াফ্রাম যে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে থোরাসিক ক্যাভিটিতে সেপারেশন করতেছে সেটা তো গুরুত্বপূর্ণ, যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মেইন মাসেল অফ ইনস্পিরেশন। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার মেইন মাসেলটা হচ্ছে সেই যে নিঃশ্বাস নিচ্ছি যে মাসেলের মাধ্যমে এই প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে ডি ডায়াফ্রাম। এখন এই ডায়াফ্রামের সাপ্লাই হয় হচ্ছে মেইন সাপ্লাই হয় হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে। এবং কোনো কারণে যদি ফেনিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যাবে, তখন কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার হয়ে পেশেন্ট মারা যাবে। আমি কি বললাম বুঝতে পারলেন? আমি কি বললাম বোঝা গেল না গেল না? জি স্যার। জি স্যার। ডায়াফ্রামটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে আপনি ডায়াফ্রাম যদি কাজ না করে, ডায়াফ্রাম এই ফেনিক নার্ভ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ফেনিক নার্ভ যদি ড্যামেজড হয়ে যায় তাহলে কিন্তু ডায়াফ্রাম তখন হচ্ছে কাজ করবে না, তখন রেসপিরেটরি ফেলিয়ার হবে, তখন মানুষ। এই জন্য আপনার সিআরপিতে যে পেশেন্ট গুলো আসে যে যাদের সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি থাকে তারা অনেক সময় তাদের শ্বাসকষ্ট হয়, তারা কিন্তু অনেকে মারা যায় ডিউ টু রেসপিরেটরি ফেলিয়ার। এবং ওই রেসপিরেটরি ফেলিয়ারের পিছনের কারণ হচ্ছে ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, যেটার কারণে এই ধরনের অনেক পেশেন্ট মারা যায়। যদি তাদেরকে খুব তাড়াতাড়ি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে আপনি মেকানিক্যাল ভেন্টিলেশনে না দিতে পারেন তাহলে কিন্তু অনেকে মারা যেতে পারে। এবং এই ডায়াফ্রামের নার্ভের রুট ভ্যালু এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় যে কোন কোন নার্ভ রুট থেকে এটা আসে, এটা সার্ভাইকাল C3, C4 এবং C5 এই তিনটা নার্ভ রুট থেকে আসে। হচ্ছে ফেনিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে C3, C4 এবং C5। এর ভিতর মেইনলি হচ্ছে C4 হচ্ছে মেইন ই। এখন কোন পেশেন্টের যদি সার্ভাইকাল স্পাইনাল কর্ড উপরের দিকে সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাহলে কিন্তু তার ডায়াফ্রাম ক্ষতিগ্রস্ত হবে, তার মানে ফেনিক নার্ভ ক্ষতিগ্রস্ত হবে, তখন সে রেসপিরেটরি ডিফিকাল্টি ফেস করবে। যদি নিচের দিকে হয় C5 এর নিচের দিকে হয় তাহলে ফেনিক নার্ভ ড্যামেজ হবে না, সেই ক্ষেত্রে তার ঝুঁকিটা নেই বললেই চলে, মানে রেসপিরেটরি ফেলিয়ারের ঝুঁকিটা তখন, রেসপিরেটরি ডায়াফ্রামেটিক প্যারালাইসিসের ঝুঁকিটা কম তখন। বোঝা গেল? তাহলে হচ্ছে ফেনিক নার্ভের রুট ভ্যালুটা একটু মনে রাখতে হবে। এটা রুট ভ্যালু হচ্ছে C3, C4 আর হচ্ছে C5। এর ভিতরে মেইন রুট যে রুট থেকে আসে সেটা হচ্ছে C4। তাহলে সার্ভাইকাল প্লেক্সাসের এটা হচ্ছে আপার ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রার পাশে থাকে, দুই সাইডে রাইট সাইড এবং লেফট সাইডে থাকে। এটা যে ফার্স্ট যে সার্ভাইকাল যে ভার্টিব্রা থাকে সার্ভাইকাল 1, 2, 3, 4 এবং C5 এর কন্ট্রিবিউট থাকে, কিছুটা কন্ট্রিবিউশন থাকে। এটা থেকে যে এন্টেরিয়র র্যামাস এইটা রুট থেকে তৈরি হয় হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস। এখন এই প্লেক্সাস গুলো সাপ্লাই করে স্কিন এন্ড মাসেলস অফ দি হেড, নেক এন্ড আপার পার্ট অফ সুপিরিয়র পার্ট অফ দ্য শোল্ডার এন্ড চেস্ট। এই স্ট্রাকচার গুলোর কে সাপ্লাই করে হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস থেকে যে নার্ভ গুলো তৈরি হয় সেই নার্ভ গুলো। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয়, বিশেষত
ভাইবার জন্য ভাইবার চেয়েও রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষাতে অনেক ক্ষেত্রেই পরীক্ষাতে আসে। ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম বাই দ্য রুটস অফ দ্য anterior rami of spinal nerves of C5 to C8 and T1। তার মানে anterior ramus থেকে anterior ramus সেটা C5, C6, C7, C8 এবং T1 এইটা মিলিত হয়ে তৈরি হয় হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। মনে থাকবে প্রথমটা ছিল হচ্ছে C1 থেকে C4 এবং C5 এর পার্টলি কন্ট্রিবিউশন ছিল, আর ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে C5 থেকে C8, C5, C6, C7, C8 এবং thoracic 1 এই স্পাইনাল নার্ভের anterior ramus দিয়ে তৈরি হচ্ছে এবং extends inferiorly and laterally on either side of the last 4 and 5 cervical vertebra। এটা C7, C6, C5 এই ভার্টিব্রার এবং C4 এই ভার্টিব্রার ল্যাটারালি থাকে এবং এই যে প্লেক্সাস গুলো তৈরি হয় সেগুলো ডিভাইডস ইনটু রুটস, ট্রাঙ্কস, ডিভিশন, কর্ডস এন্ড টার্মিনাল ব্রাঞ্চেস। এটা এই ছবিটা হচ্ছে এইখানে, এই জন্য এই ছবিটা অনেক সময় পরীক্ষাতে আসে যে এখানে অনেকগুলো রুট থাকে, রুটগুলো আসার পরে সেগুলো ট্রাঙ্ক তৈরি করে, ট্রাঙ্কগুলো আবার ডিভিশন হয়, ডিভিশন হওয়ার পরে সেগুলো আবার একটা ডিভিশন হওয়ার পরে ওই যে ব্রাঞ্চগুলো সেগুলো আবার মিলিত হয়ে এবং এখান থেকে এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে ইম্পর্টেন্ট যে নার্ভগুলো অ্যারাইজ করে তার ভিতরে আছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, তারপর হচ্ছে এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ। এগুলো এই নার্ভগুলো বিশেষত রেডিয়াল, আলনার এবং মিডিয়ান নার্ভের নাম আগে থেকে আপনারা জানেন, কারণ এই নার্ভগুলো হচ্ছে যে সবগুলো হচ্ছে আপার লিম্বের যে স্ট্রাকচার গুলো সাপ্লাই হয় সবগুলো হচ্ছে এই নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তাহলে হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভগুলো ব্রাঞ্চগুলো বের হয় সেগুলোর ভিতরে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস ব্রাঞ্চ, এক্সিলারি নার্ভ, তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ আর হচ্ছে মিডিয়ান নার্ভ। মনে থাকবে? এখন ব্রাকিয়াল প্লেক্সাস যে সাপ্লাইটা করা হয় গিভ স্কিন ইনারভেশন, মানে সেন্সরি সাপ্লাই, স্কিনকে সাপ্লাই করে, and muscle innervation for the most of the shoulder and upper limb region। তার মানে ব্রাকিয়াল প্লেক্সাস যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভগুলো উৎপত্তি হয় সেই নার্ভগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার শোল্ডার অথবা আপার লিম্বের যে স্ট্রাকচার গুলো আছে ওখানে যে স্কিন আছে সেখানের সাপ্লাইটা ক্ষতিগ্রস্ত হবে। এখন এখানে ছবিটা দেয়া আছে, এখানে এইটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের ছবি। এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন সময়ে আমাদের অনেক সময় বিভিন্ন ট্রমাটাইজড কন্ডিশন, ট্রমার শিকার হয় বডি, যেটা ফ্র্যাকচার হতে পারে অথবা বিভিন্ন ধরনের অনেক সময় অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট অথবা অনেক সময় কোনো স্ট্যাব ইনজুরি করলে আপনার যদি কোনো এই যে ঘাড়ের বলা যে নিচের দিকে যদি আপনি এখানে ইনজুরি হয় অথবা ক্লাভিকল যদি ফ্র্যাকচার হয় তাহলে অথবা অনেক সময় যখন বাচ্চারা নর্মাল ডেলিভারি হয় কোনো কারণে যদি নেকের এখানে যদি প্রেসার পড়ে তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং অনেক বাচ্চা দেখবেন যে জন্মের পরে যে হাতের শক্তি অনুভূতির সমস্যা থাকে, অনেক বাচ্চা দেখবেন হাতটা এইভাবে করে থাকে যেটাকে বলে আর্ট পালসি, সেটা মেইনলি হয়েছে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরির কারণে। এখন এই ছবিটা আমি গেলে এখানে বলা হচ্ছে যে কতগুলো রুট থাকে, এখানে রুটের ভিতরে সার্ভাইকাল 5, 6, 7, 8, T1 এইগুলো থেকে কতগুলো এগুলো এই রুটগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে কতগুলো ট্রাঙ্ক তৈরি করে। ট্রাঙ্কগুলোর নাম হচ্ছে সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র ট্রাঙ্ক। তারপরে ট্রাঙ্ক থেকে হচ্ছে ডিভিশন হয়, ট্রাঙ্কগুলো ভাগ হয়। তারপর হচ্ছে যে এই ডিভিশন হওয়ার পরে এইগুলো ডিভিশন হওয়ার পর আবার এই ডিভিশন গুলো একটার সাথে আর একটা মিলিত হয়ে এই নার্ভগুলো কর্ড তৈরি করে, যে কর্ড
এগুলোর নাম হচ্ছে ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড আর হচ্ছে মিডিয়াল কর্ড। এবং এই কর্ডগুলো থেকে যে নার্ভগুলো ব্রাঞ্চ হয় সেই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে, যেগুলো বলা হলো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এক্সিলারি নার্ভ, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ। অ্যাক্সিলারি নার্ভ, তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ, তারপর হচ্ছে মিডিয়ান নার্ভ। আমি একটু না জানাচ্ছি, একটু পরে বলতেছি আবার। হ্যাঁ, যেটা যে ব্রাকিয়াল প্লেক্সাস যেটা কথা বলতে, তাহলে হচ্ছে এখানে যে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ গুলোর নাম সেটা আপনাকে মনে রাখতে হবে, যেগুলো বলা হয়েছিল মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এক্সিলারি নার্ভ, মিডিয়ান নার্ভ, তারপর হচ্ছে আলনার নার্ভ, তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ। কারণ আপার লিম্বে যে ইম্পর্টেন্ট যে নার্ভ গুলো, যেগুলো যে নার্ভ দিয়ে সাপ্লাই হয়, সেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে এই নার্ভ গুলো দিয়ে মেইনলি সাপ্লাই হয়। এর বাইরে আরো কিছু নার্ভ আছে, ল্যাটারাল পেক্টোরিয়াল নার্ভ, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, ডরসাল নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এগুলো হচ্ছে যে ছবি যখন আপনার রিটেনে আসবে তখন হয়তো আপনাকে এই ছবিগুলো, কিন্তু ভাইভাতে আসলে এত কিছু জিজ্ঞাসা করা হবে না। তো মেইনলি হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাস কোন, মানে ভেন্ট্রাল রেমাসের কোন কোন রুট দিয়ে ফর্মেশন হচ্ছে, এবং এখান থেকে এই প্লেক্সাসটা আপনার কোন রিজনকে সাপ্লাই দিচ্ছে, এবং এখান থেকে ইম্পর্টেন্ট যে ব্রাঞ্চ গুলো বের হচ্ছে সেগুলোর নামই মেইনলি জিজ্ঞাসা করা হয়। স্যার, হ্যাঁ, রিটেন আসলে কি এই চিত্রটা অ্যাড করতে হবে? হ্যাঁ, এই চিত্র আঁকতে হবে। তো এই চিত্র দেখে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে অনেক কঠিন না। যখন আপনি আঁকা প্র্যাকটিস করবেন, এটা আঁকা প্র্যাকটিস করলে খুব বেশি সময় লাগে না আসলে। এটা মানে এটাতে অনেক, এখন মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু যেটা হচ্ছে যে মানে যখন আঁকবেন তখন হচ্ছে এই জিনিসটা এত কঠিন মনে হবে না। কয়েকবার আঁকলে, 2-3 বার আঁকলে এটা সহজই হয়ে যাবে। কারণ এটা যদি আপনি বলা হয় যে এই ধরনের কোনো প্রশ্ন আসলে যেটা সুবিধা, যদি আপনি ঠিক মতো আঁকতে পারেন এখানে নাম্বার অনেক বেশি পাওয়া যায়। আবার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু একটা জটিলতাও আছে, যে এখানে এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যেমন নাম্বার বেশি পাইতে পারেন, আবার যদি ভুল করেন নাম্বার কিন্তু নাও পাইতে পারেন। কারণ এখানে যদি উলট পালট করে ফেলেন, একটু যদি একটু লেভেলিং উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু নাম্বার অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। স্যার, পরীক্ষার মধ্যে কি এই ছবির সাথে ডিটেলসও দেওয়া লাগবে, কোন নার্ভ কিসের সাথে যুক্ত হয়? এখানে তো আছে, এটা যেভাবে যেভাবে করা আছে সেভাবে আপনাকে আঁকতে হবে। মানে এখানে তো যেভাবে, যেমন এখানে দেখেন একটার সাথে একটা, এইভাবে যেভাবে ছবিটা আঁকানো আছে সেইভাবে আপনাকে আঁকতে হবে।
এখন যেটা হচ্ছে সাধারণত পরীক্ষাতে যেটা আসে, যদি আপনার ব্রিফলি ডেসক্রাইব সার্ভাইকাল ব্রাকিয়াল প্লেক্সাস, তখন আপনি বর্ণনাগুলো লিখবেন। যদি ওইরকম কিছু না আসে, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো প্লেক্সাসের প্রশ্নগুলো আসে, ড্র এন্ড লেভেল এই ধরনের প্রশ্নগুলো আসে। আর ভাইভাতে হচ্ছে আপনাকে ওইগুলো ধরে। এখানে মেইনলি হচ্ছে প্রশ্নটা আসবে ড্র এন্ড লেভেল, ব্রাকিয়াল প্লেক্সাস, এই সব এটাই মেইনলি আসে বেশি। এখন আমাদের যে প্লেক্সাস গুলো আছে, সবচেয়ে কমন যে প্লেক্সাসটা ইনজুরিড হয় সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। কারণ এই প্লেক্সাসটার লোকেশনটা একটু হচ্ছে নিচের দিকে, যে সার্ভাইকাল ভার্টিব্রা এখানে থাকে, এবং এটা বিভিন্ন ক্ষেত্রে এখানে মানুষ আঘাতপ্রাপ্ত হয় বেশি। কারণ এখানে যেমন অনেক সময় যে ক্লাভিকল ফ্র্যাকচার হতে পারে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল অ্যাসল্ট গুলো হয়, আমরা যে অনেক সময় অনেকে স্ট্যাবিং করে অথবা বাড়ি মারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেকের নিচের দিকে বাড়ি খায় অথবা শোল্ডারের উপরের দিকে। তারপরে দেখা যায় যে বার্থ ডেলিভারি, নর্মাল যে ভ্যাজাইনাল ডেলিভারি, নর্মাল ডেলিভারি, সেখানেও যখন বাচ্চাটা নিচের দিকে নামতে থাকে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্লেক্সাসের উপরে চাপ পড়ার কারণে প্লেক্সাসটা ক্ষতিগ্রস্ত হয়। তখন বাচ্চার দেখা যায় যে হাতের মুভমেন্ট করতে পারে না, হাতের সেন্সেশন অনেক সময় সমস্যা হয়। এবং একটা কন্ডিশনের নাম বললাম যে আর্ক পালসিস, যেটা মেইনলি হয়েছে ব্রাকিয়াল প্লেক্সাসের সমস্যা, ইনজুরির কারণে। এবং অনেক বাচ্চা আছে যে এরকম বাচ্চারা অনেকে সিআরপিতে আসে, অনেক জায়গায় প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে চাই যে তাদের হাতের এই অ্যাবনর্মালিটির কারণে। তারপর হচ্ছে যে লাম্বার প্লেক্সাস, এটা হচ্ছে দ্য রুটস অফ দ্য অ্যান্টেরিয়র রামাই অফ দ্য স্পাইনাল নার্ভস, লাম্বার 1 টু লাম্বার 4 ফর্ম লাম্বার প্লেক্সাস। তার মানে লাম্বার 1 2 3 4 এই চারটা, এই লাম্বার যে অ্যান্টেরিয়র রামাস থাকে সেটার রুট গুলো মিলে তৈরি হয় হচ্ছে লাম্বার প্লেক্সাস। এবং এখানে যে নার্ভ গুলো, মেইন নার্ভ থাকে ফিমোরাল নার্ভ এবং হচ্ছে অবটুরেটর নার্ভ। নার্ভগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই নার্ভগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আপনার যে পেটের নিচের দিকে, তারপর এক্সটার্নাল জেনিটাল অর্গান এবং লোয়ার লিম্বের অংশগুলো সাপ্লাই হয় হচ্ছে এই নার্ভ দিয়ে। তাহলে হচ্ছে ফিমোরাল নার্ভ এবং হচ্ছে অবটুরেটর নার্ভ সাপ্লাই দ্য স্কিন এন্ড দ্য মাসেলস অফ দি এন্ট্রোল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল, এক্সটার্নাল জেনিটাল অর্গান জেনিটালিস। তার বাইরে যে স্ট্রাকচার গুলো থাকে ক্রিমাস্টারিক মাসেল, স্কিন অন, স্ক্রোটাম, লেবিয়া মেজরা, যে ছেলেদের এবং মেয়েদের যে এক্সটার্নাল জেনিটাল অর্গান গুলো থাকে ওখানে যে স্ট্রাকচার গুলো থাকে সেখানে সাপ্লাই দেয় হচ্ছে ফিমোরাল নার্ভের ব্রাঞ্চ। তারপর পার্ট অফ দি লোয়ার লিম্বস, বিশেষত যে উপরের দিকে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো অ্যাডাক্টর মাসেলস অফ দি থাই। অ্যাডাক্টর মাসেলের ভিতরে কি কি ছিল? অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, এই মাসেল গুলো। তারপর ফ্লেক্সর মাসেলস অফ দি হিপ, তারপরে হচ্ছে যে এক্সটেন্সর মাসেল অফ দি নি, এইগুলো সাপ্লাই হয় হচ্ছে ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভ দিয়ে। তার মানে এই ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভটা আসছে লাম্বার প্লেক্সাস, আলটিমেটলি লাম্বার প্লেক্সাস থেকে সাপ্লাই হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, এন্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এক্সটার্নাল জেনিটাল অর্গানের স্ট্রাকচার গুলো এবং আপার পার্ট অফ দি লোয়ার লিম্বস, মানে ইউজুয়ালি আপার লোয়ার লিম্বস এর আপার পার্টটা সাপ্লাই হয়ে হচ্ছে এই লাম্বার প্লেক্সাস দিয়ে। এখন এটা হচ্ছে লাম্বার প্লেক্সাসের ছবি। এখন এই লাম্বার প্লেক্সাস থেকে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নার্ভ ছিল ফিমোরাল নার্ভ, তারপরে ইম্পর্টেন্ট নার্ভের ভিতরে ছিল অবটুরেটর নার্ভ। এর বাইরে অনেকগুলো ব্রাঞ্চ আছে যেগুলো বিভিন্ন সময় তো বিভিন্ন বিভিন্ন যে স্ট্রাকচার গুলো পড়বেন, যখন সেকেন্ড ইয়ারে পড়বেন তখন এই নামগুলো অনেক সময় পাবেন। রিলিও হাইপারগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইনগুইনাল নার্ভ, জেনিটোফিমোরাল নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, তারপর হচ্ছে সেফানাস নার্ভ, তারপর হচ্ছে এটা ট্রাঙ্ক আলাদা। তার ভিতরে ইম্পর্টেন্ট, এইটার ভিতরে অ্যাটলিস্ট যে দুইটা নার্ভের নাম অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে ফিমোরাল নার্ভ, একটা হচ্ছে অবটুরেটর নার্ভ। এই দুইটা নার্ভের নাম অবশ্যই মনে রাখতে হবে।
এরপর হচ্ছে sacral plexus, যেটা হচ্ছে formed by the roots of the anterior rami of the spinal nerves of lumbar 4, 5 and sacral 1, 2, 3, 4. এখানে লাম্বার প্লেক্সাস হলো লাম্বার 1, 2, 3, 4, আর এখানে লাম্বার 4 এর অংশ লাম্বার 5, স্যাক্রাল 1, স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4 anterior rami রুট দিয়ে তৈরি হচ্ছে এই প্লেক্সাস গুলো. This plexus is situated largely anterior to the sacrum. আর ওই প্লেক্সাসটা ছিল হচ্ছে লাম্বার ভার্টেব্রার পাশে, আর এটা হচ্ছে স্যাক্রামের সামনের দিকে থাকে. এবং এখানে যে নার্ভটা মেইন নার্ভ সেটা হচ্ছে সায়াটিক নার্ভ. সায়াটিক নার্ভের নাম তো অনেকেই শুনছেন. যে একটা কন্ডিশনই আছে সায়াটিকা বলা হয়, যে গ্রাম এলাকাতে অনেকেই আছে যে যখন কোমর ব্যথা করে, কোমর ব্যথা থেকে ব্যথাটা যখন পায়ের পিছনের দিকে পাশ দিয়ে একেবারে নিচের দিকে নেমে যায় তখন সেটাকে সায়াটিকা বলে. এবং অনেকেই আছে সায়াটিকা এই সমস্যা থাকলে অনেকেই আছে যে এখন পর্যন্ত দেখবেন যে অনেকে আছে বিদেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে অনেক সময় অনেকে আছে এক ধরনের ইনজেকশন নিয়ে আসে, নিউরোবিয়ান নামে একটা ইনজেকশন নিয়ে আসে, ভিটামিন B12 এর ইনজেকশন. সেটা অনেকেই এই সায়াটিকা হলে নেয়. অনেকে আবার ইমপ্রুভমেন্ট করে, অনেকে আবার ইমপ্রুভমেন্ট করে না. তাহলে হচ্ছে এখানে মেইন নার্ভটা হচ্ছে সায়াটিক নার্ভ, অ্যারাইজ ফ্রম দ্য স্যাক্রাল প্লেক্সাস. এর বাইরে অলসো কুডেন্টাল নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ এগুলো থাকে. এগুলো সাপ্লাই দেয় স্কিন and muscles of the buttock, perineum and lower limbs. বাটকটা হচ্ছে আমরা পিছনের দিকে যে অংশ হতে থাকে যেটা গ্লুটিয়াল মাসেল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে বাটক. বাটককে সাপ্লাই দেয় পেরিনিয়াম এবং পার্ট অফ দি লোয়ার লিম্বস. এখন পেরিনিয়ামের নাম শুনছেন? পেরিনিয়ামের নাম শুনছেন? না স্যার. পেরিনিয়াম হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে আপনার মলদ্বার, যেটা বলা হয় অ্যানাল ক্যানাল অ্যানাস এবং যে এক্সটার্নাল জেনিটাল অর্গান থাকে তার মাঝখানে যে ছোট্ট জায়গাটা সেটাকে বলা হয় পেরিনিয়াম. মনে থাকবে যে এই এরিয়া বিটুইন দ্য এক্সটার্নাল জেনিটাল অর্গান এন্ড দ্য অ্যানাস ইজ কল্ড পেরিনিয়াম. যে আপনি মলদ্বার এবং এক্সটার্নাল যে জেনিটাল অর্গান গুলো থাকে তার মাঝখানে যে ছোট্ট জায়গাটা থাকে সেই জায়গাটাকে বলা হয় পেরিনিয়াম. এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, আর এখানে অনেক ধরনের ভাইটাল স্ট্রাকচার থাকে. বিভিন্ন কারণে অনেক সময় এই পেরিনিয়াম যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তার বড় রকমের সমস্যা তৈরি হতে পারে. যেমন যেটা হচ্ছে যে অনেক সময় অনেকের আছে ডেলিভারির সময়, বিশেষত মহিলাদের ডেলিভারির সময় অনেক সময় আছে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হলে যদি অনেক ক্ষেত্রে কমপ্লিকেশন তৈরি হয় সেই ক্ষেত্রে অনেক সময় পেরিনিয়াম রাপচার হয়ে যায়. তাদের ক্ষেত্রে অনেক বড় পরবর্তীতে অনেক রকম ঝুঁকি তৈরি হয়. আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকের আছে যে ডেলিভারিটাকে ঠিক মতো করানোর জন্য পেরিনিয়ামের ওখানে অংশ বিশেষ কেটে দেওয়া হয়, যে এক ধরনের অপারেশন করে, এপিসিওটমি নামে এক ধরনের অপারেশন করে যেখানে পেরিনিয়ামের অংশ সহ যে ভ্যাজাইনাল ওয়ালটাকে এক্সটেন্ড করে দেওয়া হয় যাতে বাচ্চাটা ঠিকমতো বের হয়ে আসতে পারে. আবার যে কিছু কিছু ক্ষেত্রে যেমন বার্ন হলে যদি কারো পেরিনিয়াম বার্ন হয় তাহলে সেটাকে মেজর বার্ন ধরা হয়, কারণ এখানে যে ভাইটাল স্ট্রাকচার থাকে বার্ন হলে এই ভাইটাল স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা হচ্ছে মেজর বার্ন. এই জন্য কোনো পেশেন্টের যদি শরীরে অনেক অংশ বার্ন নাও হয় শুধুমাত্র পেরিনিয়াম বার্ন হয় তাহলে সেটা নিয়ম আছে হসপিটালে থেকে চিকিৎসা নিতে হয়, না হলে এই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে. এরপর আছে coccygeal region. Coccygeal plexus formed from the roots of anterior rami of spinal nerves, sacral 4 and sacral 5 and the coccygeal nerves. তাহলে sacral 4, 5 এবং coccygeal nerve মিলে তৈরি হচ্ছে sacral coccygeal plexus. Supply a small area of skin in the coccygeal region. যে কক্সিসের দিকে যে শেষ মাথায় যে মেরুদণ্ডের শেষ মাথায় যে কক্সিস থাকে ওখানে সাপ্লাই হচ্ছে কক্সিজিয়াল প্লেক্সাস থেকে.
এবং আপনারা যখন এই যে স্পাইনাল কর্ড ইনজুরি ইউনিটে প্লেসমেন্টে যাবেন তখন দেখবেন যে লোয়েস্ট যে স্পাইনাল সেগমেন্ট যেটা সাপ্লাই যেটা হচ্ছে স্যাক্রাল 4-5 সেটা হচ্ছে যে দেখা হয়, যেটা হচ্ছে যে মলদ্বারের আশপাশের অনুভূতি আছে কিনা সেটা দেখার জন্য, সেইখানে যদি কারো অনুভূতি থাকে সেটাকে বলে লোয়েস্ট স্পাইনাল সেগমেন্টের সাপ্লাই। যদি ওখানে সব ঠিক থাকে তাহলে এখানে সাপ্লাইটা আপনি পাবেন, যদি স্পাইনাল কর্ডের লোয়েস্ট সেগমেন্টটা ঠিক থাকে। প্লেক্সাসের বাইরে একটা কথা বলা হয়েছিল যে নরমালি T2 থেকে T12 যে স্পাইনাল নার্ভটা থাকে সেটার এন্টিরিয়র র্যামাসটা কোনো প্লেক্সাস তৈরি করে না, যে বাকি অন্যান্য নার্ভের যে এন্টিরিয়র র্যামাস থাকে সেগুলো কিন্তু প্লেক্সাস তৈরি করতেছে, কিন্তু T2 থেকে T12 পর্যন্ত এখানে যে স্পাইনাল নার্ভগুলো থাকে সেগুলো সরাসরি স্ট্রাকচারকে সাপ্লাই করে, এবং এইগুলো তৈরি করে যে যে নার্ভ তৈরি করে সেটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল অথবা থোরাসিক নার্ভ। The anterior rami of spinal nerves T2 to T12 don't enter into the formation of plexus and are known as intercostal or thoracic nerve. These nerves directly connect to the structure they supply in the intercostal space. এখন ইন্টারকোস্টাল স্পেসে যে স্ট্রাকচার গুলো থাকে এখানে ইন্টারকোস্টাল মাসল থাকে, ইন্টারকোস্টাল অন্যান্য ইন্টারকোস্টাল স্পেসের উপরে যে স্ট্রাকচার গুলো থাকে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু এগুলো সাপ্লাই হয় হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। After leaving its intervertebral from an anterior ramus of nerve T2 innervates the intercostal muscle of the second intercostal space and the supply the skin of the axilla and posteromedial aspect of the arm. এখন যদি ডার্মাটোম মায়োটোমটা তো আমি পড়াই দেবো, ডার্মাটোম মায়োটোম পড়ানোর সময় দেখবেন যে আপনার যে কোন ডার্মাটোম মানে স্কিনের কোন অংশ কোন নার্ভ রুট দিয়ে সাপ্লাই হচ্ছে সেইগুলো একটা ছবি রিপ্রেজেন্টেশন করা হয়, যেটাকে বলা হয় ডার্মাটোম। The portion of the skin is supplied by a single spinal nerve is called হচ্ছে ডার্মাটোম, আর মায়োটোম হচ্ছে গ্রুপ অফ মাসল সাপ্লাইড বাই এ সিঙ্গেল স্পাইনাল নার্ভ ইজ কল্ড মায়োটোম। যখন ওইগুলো পড়ানো হবে তখন এই জিনিসগুলো বোঝা যাবে যে আপনার C1 যে স্পাইনাল নার্ভ আছে সেটা কোন অংশ স্কিনের কোন অংশকে সাপ্লাই দিচ্ছে, C2 C3 এইভাবে প্রত্যেকটা নার্ভেরই করা আছে। সেই নার্ভ যদি যখন আপনারা রোগী দেখা হয়, যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন এই সেন্সরি যখন টেস্ট করা হয় তখন এই ডার্মাটোম ওয়াইজ টেস্ট করা হয়, যে তার যে ডার্মাটোম যে টেস্ট করা হয় সেই ডার্মাটোম গুলোতে তার অনুভূতি ঠিক আছে কিনা সেটা দেখা হয়। তাহলে T2 যেটা আছে সেটা হচ্ছে সাপ্লাই করে ইন্টারকোস্টাল মাসল অফ দি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এটা স্কিনে এক্সিলা, যেটা এক্সিলাতে যে স্কিন থাকে, এবং পোস্ট্রো এখানে যে আর্মের যে পোস্টোমিডিয়াল অ্যাসপেক্টে যে স্কিনের সাপ্লাই সেটা সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। তারপর নার্ভ T3 থেকে T6 extend along the coastal group of the ribs. Ribs এর যে কোস্টাল ভিতরের দিকে যে ribs এ ওখানে কোস্টাল গ্রুপ থাকে সেই গ্রুপ দিয়ে এই নার্ভগুলো এক্সটেন্ড হয় এবং সেগুলো সাপ্লাই করে হচ্ছে ইন্টারকোস্টাল মাসল এন্ড স্কিন অফ দি anterior and lateral chest wall. Nerve T7 to T12 supply the intercostal muscle and abdominalis muscle along with the overlying skin. The posterior rami of the intercostal nerve supply the deep back muscle and skin of the posterior aspect of the thorax. তার মানে সামনের দিকে anterior ramus গুলো সাপ্লাই দিচ্ছে ট্রাঙ্কের সামনের দিকের পার্টগুলো, আর পোস্টেরিয়র রামাস সাপ্লাই দিচ্ছে হচ্ছে ট্রাঙ্কের পিছনের দিকের মাসেল স্ট্রাকচার গুলোকে। এবং এখানে যেটা বলা হচ্ছে T2 সাপ্লাই দিচ্ছে হচ্ছে এক্সিলা, তারপর পোস্টোলার মিডিয়াল পার্ট অফ দি আর্ম, তারপর হচ্ছে এখানে যে ইন্টারকোস্টাল মাসেল আছে T3 থেকে T6 এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে এন্টিরিয়র এন্ড ল্যাটারাল চেস্ট ওয়ালের যে স্কিন আছে সেটা, এবং ইন্টারকোস্টাল মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে
T7 থেকে T12 এই ইন্টারকোস্টাল নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল এবং অ্যাবডোমিনাস মাসেল। এখানে কতগুলো অ্যাবডোমিনে কতগুলো মাসেল থাকে, এটার ভিতরে আছে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই মাসেলগুলো সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভে এবং ইন্টারকোস্টাল নার্ভের আরেকটা সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল লোয়ার 6 আর 7 ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়েছে ডায়াফ্রামের পেরিফেরাল পার্টটা সাপ্লাই হচ্ছে ফেনিক নার্ভের সাথে লোয়ার পেরিফেরাল মানে ডায়াফ্রামের পেরিফেরাল পার্টটা সাপ্লাই আসে হচ্ছে লোয়ার 6 আর 7 ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। আমি কি বললাম বুঝতে পারলেন না পারেননি সেটা বলেন। স্যার আবার একটু বলেন। স্যার আরেকবার বললে ভালো হতো। ইন্টারকোস্টাল নার্ভগুলো তো কোনো প্লেক্সাস তৈরি করতেছে না, যে ক্রস T2 থেকে T12 যে স্পাইনাল নার্ভগুলো আছে সেই নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনার ট্রাঙ্ক এর যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে T2 থেকে T12 যে স্পাইনাল নার্ভগুলো আছে এই নার্ভগুলো। এখন এই নার্ভগুলোর এন্টিরিয়র যে র্যামাসটা থাকে সেগুলো সাপ্লাই দেয় হচ্ছে এন্টিরিয়র পার্টকে, আর পোস্টেরিয়র র্যামাস সাপ্লাই দেয় হচ্ছে ট্রাঙ্কের পোস্টেরিয়র পার্টকে। এখন এখানে ট্রাঙ্কের এখানে স্কিন আছে, ইন্টারকোস্টাল মাসেল আছে, আবার নিচের দিকে আছে হচ্ছে অ্যাবডোমিনাস মাসেল। এই মাসেল গুলো এই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। এখন ইন্টারকোস্টাল নার্ভের যে উপরের দিকে নার্ভ গুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে চেস্ট এবং থোরাসিক ওয়ালকে, আর নিচের ইন্টারকোস্টাল নার্ভ গুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যাবডোমিনাস মাসেল, তারপর ইন্টারকোস্টাল লোয়ার যে ইন্টারকোস্টাল মাসেল গুলো আছে সেখানে। এবং আমি আরেকটা বলছিলাম যে ডায়াফ্রামের সাপ্লাই আসলে দুইটা সাপ্লাই থাকে, একটা হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে হয় আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে হয়। যে ডায়াফ্রামের সেন্ট্রাল পার্টটা পুরোপুরি সাপ্লাই হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে, আর পেরিফেরাল পার্টটা সাপ্লাই হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মোটর নার্ভ ফেনিক নার্ভ দিয়ে আর একটা হচ্ছে লোয়ার 6 আর 7 ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। তার মানে কারো যদি ইন্টারকোস্টাল নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ডায়াফ্রামের পেরিফেরাল পার্টটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু যেহেতু মেজরিটি সাপ্লাই আসে হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে এই জন্য ফেনিক নার্ভ ক্ষতিগ্রস্ত না হলে শুধুমাত্র ইন্টারকোস্টাল নার্ভ ক্ষতিগ্রস্ত হলে ডায়াফ্রাম খুব বেশি এফেক্টেড হয় না। এটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের ছবি দেয়া, যেটা হচ্ছে যে এন্টেরিয়র র্যামাস গুলো আসার পরে হচ্ছে এটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসে, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের সাপ্লাই দেয়। পোস্টেরিয়র র্যামাস যেটা আছে সেটা হচ্ছে পিছনের দিকে ডরসাল যে পিছনের দিকে যে ট্রাঙ্কের স্ট্রাকচার গুলো আছে মাসেল স্কিন সেগুলোকে সাপ্লাই দিয়েছে পোস্টেরিয়র র্যামাস দিয়ে, আর সামনের এন্টেরিয়র র্যামাস দিয়ে সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ তৈরি করে, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল যে স্ট্রাকচার গুলো আছে অ্যাবডোমিনাল যে মাসল গুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই নার্ভ গুলা। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আর কোনো কোশ্চেন নেই? তাহলে আপনারা যেটা বাড়িতে যেটা প্র্যাকটিস করবেন এটা হচ্ছে যে অ্যাটলিস্ট দুইটা প্লেক্সাস প্র্যাকটিস করবেন, একটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস আর একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস। সাধারণত পরীক্ষাতেই দুইটা প্লেক্সাস আছে, তারপরে যদি অন্য প্লেক্সাস আসে সেটা তো আসবে না এরকম বলা মুশকিল, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেক্সাস দুইটা যেটা পরীক্ষার জন্য এই দুইটা প্লেক্সাস, এবং এটা প্র্যাকটিস না করলে পরীক্ষার খাতায় আঁকাতে অনেক সময় লাগবে, তখন অন্যান্য প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস করলে এগুলো খুব তাড়াতাড়ি আঁকানো সম্ভব বলা হয়। আর এইটার যেটা হচ্ছে যে আমি তো এটার পিডিএফ ফর্মটা মনে দেইনি, এটা আমি পাঠিয়ে দেবো, কিছুক্ষণ পরেই পাঠিয়ে দেবো। এটা নেক্সট ক্লাসে কিন্তু আমি এই স্পাইনাল নার্ভ সম্পর্কে প্রশ্ন ধরবো, ঠিক আছে? ওকে স্যার। কার কোনো কোশ্চেন আছে? স্যার কোন দুইটা যেন স্যার কি স্যার কোন দুইটা প্লেক্সাস যেন স্যার? ব্রাকিয়াল প্লেক্সাস আর লাম্বার প্লেক্সাস, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এখন আরেকটা বলে যে আমরা যে বিভিন্ন ধরনের অপারেশন, হ্যাঁ
বলেন। স্যার লেভেল এন্ড ড্র বললে ওটা অ্যাড করে সবকিছু লেভেলিং করে দিতে হবে। হ্যাঁ, নরমালি পরীক্ষাতে এটাই বেশি, যে ড্র এন্ড লেভেল, নাম্বার প্লেক্সাস অথবা ড্র এন্ড লেভেল, ব্র্যাকিয়াল প্লেক্সাস। এখন যেটা আমি বলি পরীক্ষার প্রশ্নে যেটা আছে সেটা আপনি যদি মানে এটা হচ্ছে যে পরীক্ষার কিন্তু একটা বলা হয় যে অ্যাসেসমেন্ট করার, যদি আপনি প্রশ্নটা আসলে ঠিকমতো বুঝতে পারেন। অনেকে যেটা করে যে প্রশ্নের উত্তর সেটাকে বিভিন্ন ভাবে টেনে হিস্ট্রি অনেক বাড়ানোর চেষ্টা করে, যেটা আসলে ঠিক না বলা হয়। যে আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটার বাইরে যদি অতিরিক্ত করেন সেটা হচ্ছে আপনার, তাহলে আপনি ঠিকমতো প্রশ্নের উত্তরটা হয়তো আপনি জানেন না অথবা বুঝতে পারেননি সেটা ধরে নেওয়া হয়। কারণ আপনি নাম্বার প্লেক্সাস ড্র এন্ড লেভেল করতে যে আপনার ডেসক্রিপশন লেখা শুরু করলেন, সেটা ডেসক্রিপশন তো পরীক্ষাতে চাইনি, তাহলে আপনি কেন ডেসক্রিপশন লিখবেন? আপনি যখন যদি ডেসক্রিপশন লেখা থাকে, যদি বলে ব্রিফলি ডেসক্রাইব অথবা ডেসক্রাইব নাম্বার প্লেক্সাস, তাহলে তখন আপনি ডেসক্রিপশনের সাথে ছবিটা আঁকতে পারবেন। আর যখন শুধুমাত্র ড্র এন্ড লেভেল থাকবে তখন শুধুমাত্র আপনি ড্র করবেন এবং লেবেলিং করবেন, এর বাইরে কোনো কিছু করবেন না। আমি কি বললাম বুঝতে পারেন? কারণ প্রশ্নের মেরিট বোঝাও কিন্তু একটা বড়ই, সেটা যদি মেরিট ঠিক মতো বুঝতে না পারেন, ধরনটা বুঝতে না পারেন, তাহলে অনেক সময় অনেক ভালো লেখাও কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় না, আবার অনেক অনেক কম লেখাও নাম্বার বেশি পায় এই কারণে। এখন এই প্লেক্সাসের কথা একটা বলতেছিলাম, যে প্লেক্সাস এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো অপারেশন করার সময় অনেক সময় আমরা তো অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। অ্যানেস্থেসিয়া এখন তো সব অপারেশনের সময় জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয় না, কারণ হাতের এবং পায়ের যে অপারেশন গুলো করা হয় এখন অনেক ক্ষেত্রে প্লেক্সাস ব্লক করে দেওয়া হয়, অথবা বলা হয় যে নার্ভ ব্লক করে দেওয়া হয়। যারা এক্সপার্ট অ্যানেস্থেসিওলজিস্ট তারা এই ধরনের প্লেক্সাস ব্লক করতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল নার্ভকে ব্লক করে তখন তারা বিভিন্ন ধরনের যারা সার্জন তাদের অপারেশন গুলো করার জন্য স্কোপ তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।